আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ থাইল্যান্ডের। এদিকে পুতিন নেতানিয়াহু ফোনালাপ, যা বলছে ক্রেমলিন। আরও থাকছে ইরানের পরমাণু কর্মসূচি আবারও দ্রুত মুছে ফেলার হুমকি ট্রাম্পের। আরও জানিয়ে দেব 2008 সালের পর যুক্তরাজ্যে আবারও পারমাণবিক অস্ত্র মোতায়েন করল যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের কারাগারে রাশিয়ার হামলায় নিহত 16। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ থাইল্যান্ডের। সীমান্তের সংঘর্ষ বন্ধে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই থাইল্যান্ড অভিযোগ করেছে যে কলম্বিয়া ইচ্ছাকৃতভাবে এই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এই সংঘর্ষে এখনও পর্যন্ত 33 জন নিহত হয়েছে এবং হাজার খানেক মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। 5 দিন ধরে চলা গোলাবর্ষণ এবং রকেট হামলার অবসান ঘটাতে সোমবার এই যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়, তবে শুরুটা খুব একটা শান্তিপূর্ণ হয়নি। থাইল্যান্ড সেনাবাহিনী জানিয়েছে তারা রাত 12টার পর গোলাগুলি বন্ধ রেখেছিল, কিন্তু সকাল পর্যন্ত একাধিক স্থানে কলম্বিয়ার দিক থেকে গোলাবর্ষণ চলেছে। অন্যদিকে কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বার্তা সংস্থা এপিকে জানিয়েছে যুদ্ধবিরতির পর থেকে কোনো ধরনের সশস্ত্র সংঘর্ষ ঘটেনি। তবুও উভয় পক্ষের মধ্যে স্থানীয় সামরিক কমান্ডারদের একটি বৈঠক মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। যুদ্ধবিরতির অংশ হিসেবে এই বৈঠকে উভয় পক্ষ সম্মত হয়েছে আর গুলি চালা হবে না এবং ফ্রন্টলাইন সেনা চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে তারা মৃতদেহ উদ্ধার করতে একে অপরকে অনুমতি দেবে। গত বৃহস্পতিবার সকালে গোলাগুলির পর কলম্বিয়া থাইল্যান্ডের ভিতরে একাধিক রকেট নিক্ষেপ করে, যাতে বেশ কয়েকজন বেসামরিক মানুষ প্রাণ হারায়। পরবর্তী দিনগুলোতে উভয় পক্ষেই বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। যুদ্ধবিরতির সময়সীমা সোমবার রাত 12টা পর্যন্ত ছিল। এর ঠিক আগে পর্যন্ত উভয় সেনাবাহিনীর মধ্যে তীব্র গুলিবিনিময় চলেছে। থাই সেনাবাহিনী এখনও কলম্বিয়ায় অবস্থানে বিমান হামলা চালায়। তবে মঙ্গলবার সকালে থাইল্যান্ড অভিযোগ তোলার আগে কলম্বিয়ার প্রধানমন্ত্রী উইন জান জানান রাত 12টার পর থেকে ফ্রন্ট লাইনে উত্তেজনা কমেছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী উভয় পক্ষকেই তাদের সেনাবাহিনী সরিয়ে নিতে হবে এবং সংঘর্ষ ঠেকাতে নিরপেক্ষ পর্যবেক্ষককে মেনে নিতে হবে। পুতিন নেতানিয়াহু ফোনালাপ, যা বলল ক্রেমলিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার একটি ফোনালাপে মধ্যপ্রাচ্যের চলমান সংকট, বিশেষ করে সিরিয়া এবং ইরাকে ইসরায়েল উত্তেজনায় নানা বিষয়ে আলোচনা করেছে বলে জানিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার পরিস্থিতি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষ নিয়েই মূলত দুই নেতা কথা বলেন। পুতিন জোর দিয়ে বলেছেন, সিরিয়ার ঐক্য সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করা অত্যন্ত জরুরি। রাশিয়া এই অঞ্চলের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে এবং ইসরায়েল ইরান দ্বন্দ্ব নিরসনের মধ্যস্থতা করতে প্রস্তুত বলে জানান তিনি বলেছেন, ইরানি পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা কমিয়ে আনার জন্য আমরা সম্ভাব্য সব রকম সহযোগিতা করতে প্রস্তুত। গত বছর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর ইসরায়েল গোলান মালভূমির বাইরে নিজেদের উপস্থিতি বাড়িয়েছে। ইসরায়েলের দাবি, তাদের সীমান্তের কাছে শত্রু শক্তি যাতে প্রভাব বিস্তার করতে না পারে তা নিশ্চিত করতে এই পদক্ষেপ। এদিকে চলতি মাসের শুরুতে ইসরায়েলি বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপর একাধিক বিমান হামলা চালায়। ইসরায়েল দাবি করেছে, দক্ষিণ সিরিয়ার দ্রুত সংখ্যালঘুদের রক্ষা করার জন্যই এই হামলা চালানো হয়। পরবর্তীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন এবং সিরিয়ার অভ্যন্তরীণ নেতা আহমেদ আল শারা মার্কিন মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হন। ক্রেমলিন আরও জানিয়েছে, পুতিন এবং নেতানিয়াহু ভবিষ্যতেও দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে একমত হয়েছেন। ইরানের পরমাণু কর্মসূচি আবারও দ্রুত মুছে ফেলার হুমকি ট্রাম্পের। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে আবারও হামলার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই হুমকিতে তিনি বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাকে দ্রুত মুছে ফেলা হবে, যে কেউ আঙুল তোলার আগেই সেটি নিশ্চিহ্ন হয়ে যাবে। সোমবার স্কটল্যান্ডে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন ট্রাম্প। সম্প্রতি তেহরান বলেছে তারা বেসামরিকের উদ্দেশ্যে পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রম অব্যাহত রাখবে। ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে এবছর তেহরানের সঙ্গে ট্রাম্প
প্রশাসনের আলোচনা চলেছিল। জুনে ইরানে ইসরায়েলের হামলার পর এই আলোচনা ভেস্তে যায়। এ প্রসঙ্গে টেক্সল্যান্ডে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ইরান খুব খারাপ সংকেত দিচ্ছে, খুবই বাজে বার্তা পাঠাচ্ছে। ট্রাম্পের সঙ্গে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী স্কট মার্টিন উপস্থিত ছিলেন। ট্রাম্প আরও বলেছেন, তাদের এটা করা উচিত নয়। আমরা তাদের পারমাণবিক সম্ভাবনাকে নিশ্চিহ্ন করে দিয়েছি। তারা আবার এটা শুরু করতে পারে। যদি তারা করে তাহলে আঙুল তোলার আগে আমরা সেটি নিশ্চিহ্ন করে দেব। আমরা এটা আনন্দের সঙ্গে করব, খোলামেলাভাবে এবং দ্বিধাহীনতার সঙ্গে করব। গত সপ্তাহে ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানের সঙ্গে একটি আলোচনার আগ দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জোর দিয়ে বলেছিলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার আছে। এই আলোচনাকে ইরানি কর্মকর্তারা গুরুত্বপূর্ণ, খোলামেলা এবং বিস্তারিত বলে বর্ণনা দিয়েছেন। 2008 সালের পর যুক্তরাজ্যে আবারও পারমাণবিক অস্ত্র মোতায়েন করল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র প্রায় 17 বছর পর প্রথমবারের মতো যুক্তরাজ্যে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে বলে ধারণা করা হচ্ছে। ইউরোপের নিরাপত্তা রক্ষা প্রতিশ্রুতি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বার্তা দেওয়ার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছে বিশ্লেষকরা। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি। 16 জুলাই মেক্সিকোর আলরুরিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক অস্ত্র ঘাঁটি থেকে একটি সামরিক পরিবহন যুক্তরাজ্যের লেখেননিত ঘাঁটির উদ্দেশ্যে রওনা দেয়। প্রতিরক্ষা বিশ্লেষক এবং উন্মুক্ত উৎসাহের তথ্য মতে বিমানটি নিয়ে পরিচয় এবং অবস্থান প্রকাশ করে উড়িয়েছিল, যা সচরাচর পারমাণবিক অস্ত্র পরিবহনের ক্ষেত্রে দেখা যায় না। জানা গেছে, বিমানটি ছিল প্রধান পারমাণবিক পরিবহন ইউনিট এর অংশ, যা ধারণ পারমাণবিক অস্ত্র পরিবহনে ব্যবহৃত হয়। এটি কোনো দ্বিতীয় দেশের সময়সীমা অতিক্রম করেই সরাসরি যুক্তরাজ্যে পৌঁছে যায়। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য উভয় দেশই সাধারণত তাদের পারমাণবিক অস্ত্র কোথায় রাখা হয়েছে তা প্রকাশ করে না। তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাজেট দলিলে দেখা গেছে, লেকেনহেড ঘাঁটিতে পারমাণবিক অস্ত্র সুরক্ষার জন্য নিরাপত্তা অবকাঠামো উন্নয়নের নামে বহু বছর ধরে কোটি কোটি ডলার কাজ চলছে। বিশ্লেষকদের মতে এই অস্ত্রগুলো হতে পারে নতুন ধরনের D6A12 পারমাণবিক বোমা, যেগুলো তীব্রতা অনুযায়ী সমুদ্রযোগ্য এবং অত্যন্ত নির্ভুলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। ঠান্ডা যুদ্ধের পর এই প্রথম ইউরোপে যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ানো হলো। যুক্তরাষ্ট্রভিত্তিক পারমাণবিক তথ্য প্রকল্প পরিচালনাকারী বলেছেন, জোরালো ইঙ্গিত দিয়েছে যে যুক্তরাষ্ট্র আবারও যুক্তরাজ্যে পারমাণবিক অস্ত্র ফিরিয়ে এনেছে। অন্যদিকে ইউরোভিত্তিক বিশ্লেষক উইলিয়াম বেল মনে করেন, ট্রান্সপন্ডার সংকেত চালু রেখে উড্ডয়ন করার মাধ্যমে যুক্তরাষ্ট্র রাশিয়াকে ইচ্ছাকৃতভাবে দেখতে চায় যে তারা ইউরোপে নিজেদের পারমাণবিক সক্ষমতা কমাচ্ছে না। তিনি আরও বলেছেন, এটি কেবল একটি শুরু। ন্যাটোর প্রতিরোধ নীতিকে আবারও শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র আরও পদক্ষেপ নিতে পারে। পারমাণবিক অস্ত্র যুক্তরাজ্য ফিরিয়ে আনার সন্দেহে বড় একটি পদক্ষেপ। বিশ্লেষকরা সিদ্ধান্ত কাওয়াল মনে করেছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ইউরোপে আরও নমনীয় পারমাণবিক সক্ষমতা গড়ে তুলছে, যা রাশিয়ার থিয়েটার স্তরের পারমাণবিক অস্ত্রের সংখ্যাগত শ্রেষ্ঠত্বকে ভারসাম্য আনতে সাহায্য করবে। সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের প্রতি কঠোর মনোভাব প্রকাশ করেন। তিনি ইউক্রেনকে আরও ক্ষেপণাস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং 50 দিনের মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত না হলে রাশিয়ার উপর নতুন আর্থিক নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন। এদিকে যুক্তরাজ্য অন্তত 1 ডজন নতুন মার্কিন নিয়মিত যুদ্ধবিমান কিনছে, যেগুলো এই নতুন B-116 বোমা বহন করতে সক্ষম। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ন্যাটোর পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা যুক্তরাষ্ট্রের ইউরোপে মোতায়েন করা অস্ত্র ও মিত্রদের সহায়তা নির্ভর করে। এই সিদ্ধান্তের ফলে ঠান্ডা যুদ্ধের পর প্রথমবারের মতো ব্রিটিশ রয়্যাল বিমান বাহিনী পারমাণবিক দায়িত্বে ফিরে আসছে। ইউক্রেনের কারাগারে রাশিয়ার হামলায় নিহত 16। রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় ঝাপরিয়াঝার একটি কারাগারে কমপক্ষে 16 জন নিহত হয়েছে। এছাড়া অত্যন্ত 35 জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। টেলিগ্রাম মেসেঞ্জিং অ্যাপে দেওয়া এক বার্তায় ঝাপরিঝিয়া অঞ্চলের গভর্নর ইভান ফোর্ডম জানান, এই পরিশোধনাগারের ভবনগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আশেপাশের বসত বাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইউক্রেনের দিমিপ্রস্ক অঞ্চলেও রুশ বাহিনীর হামলায় আরও 4 জন নিহত হয়েছে এবং অনেক আহত হয়েছে বলে জানিয়েছে এই অঞ্চলের সরকারি কর্মকর্তারা। এই হামলাকে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে ইউক্রেনের অন্যতম ভয়াবহ হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। 2022 সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু হওয়ার পর
থেকে রুশ বাহিনী নিয়মিতভাবে জাপোরিজ অঞ্চলে ড্রোন ক্ষেপণাস্ত্র এবং বিমানগুলো ব্যবহার করে হামলা চালিয়ে আসছে। গভর্নর ফেরদোভ জানান, রুশ বাহিনী এই হামলায় মোট 8টি হামলা চালায় এবং ধারণা করা হচ্ছে এতে উচ্চ সক্ষমতার সম্পন্ন বিস্ফোরক ব্যবহৃত হয়েছে।